অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে জোন ভিত্তিক লকডাউন। মঙ্গলবার রাত 12টা থেকে রাজধানীর পূর্ব রাজাবাজারে কার্যকর, ধোঁয়াশা এলাকাবাসী। কি কি খোলা থাকবে, কি খোলা থাকবে না, কিভাবে আমরা বাজার করব, যারা নিয়ম কানুন না মাইনে চলবে তাদেরকে আইন কানুন ব্যবস্থা নেওয়া হবে। সমগ্র ঢাকা শহর কিন্তু আমরা করি নাই, কিন্তু আমরা পূর্ব রাজাবাজার করছি এবং কাউন্সিলের নেতৃত্বে একটা ইমার্জেন্সি কন্ট্রোল রুম খোলার কথা বলেছি আমরা। দেশে করোনায় আজও 42 জনের মৃত্যু। সংক্রমণের 3 মাসে মৃত্যু ছাড়ালো 900, আক্রান্ত 68,500-এরও বেশি। দলটি 14 দিন বাংলাদেশে অবস্থান করবেন। বিভিন্ন সামরিক, বেসামরিক, কোভিড হাসপাতাল সমূহ, কোয়ারেন্টাইন সেন্টার এবং ল্যাবরেটরি সমূহ পরিদর্শন করবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 18 কোটি মানুষের দেশে আইসিইউ মাত্র 1000। কোভিড নির্দিষ্ট হাসপাতালের জন্য 399টি। আসছে বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে 50 ভাগ। শ্রমিক ছাঁটাই বন্ধে বিজিএমইএকে সরকারের কঠোর হুঁশিয়ারি। দুর্দিনে কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান ওবায়দুল কাদেরের। করোনার প্রথম ধাক্কায় কৃষিপণ্য বিপণনে ক্ষতি 56,000 কোটি টাকা। ধান দিয়ে ক্ষতি পুষিয়ে ওঠার চেষ্টা, বাজার দর বেশি পাওয়ায় খুশি কৃষক। এবং নিষ্কাশনের অভাবে পানি জমে থাকা ড্রেনগুলো পরিণত হয়েছে মশার প্রজনন কেন্দ্রে। নিয়মিত অভিযান ও জরিমানাতেও নেই জনসচেতনতা। মঙ্গলবার রাত 12টা 1 থেকে পূর্ব রাজাবাজার এলাকা রেড জোন হিসেবে পরীক্ষামূলক লকডাউন করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। বিকেলে সময় সংবাদকে তিনি একথা জানান। তবে রেড জোন নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনা না পাওয়ায় এখনও ধোঁয়াশায় এলাকাবাসী। করোনার সংক্রমণ ঠেকাতে ছোট ছোট ভাগে রেড জোন, ইয়েলো জোন ও গ্রিন জোন করা নিয়ে গত 3-4 দিন ধরেই ব্যাপক আলোচনা চলছিল সরকারের উচ্চ পর্যায়ে। জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল রোববার থেকেই করোনা শনাক্ত বিবেচনায় জোন ভিত্তিক এলাকা ভাগ করা হবে। যদিও সোমবার পর্যন্ত এখনও দেশের কোথাও তা কার্যকর দেখা যায়নি। তবে অবশেষে রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকাকে রেড জোনে ঘোষণা করে লকডাউনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মঙ্গলবার মধ্যরাত থেকে তা কার্যকর হবে বলে জানিয়েছেন উত্তরের মেয়র। পরীক্ষামূলকভাবে প্রথম পূর্ব রাজাবাজার আমরা এই কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। মঙ্গলবার শেষ হবার পরে আমরা 12টা 1 থেকে ওই এলাকাটাতে আমরা কমপ্লিটলি আমরা চিন্তা করছি রেড জোনিং এর যা যা সংজ্ঞা আছে, কারা বের হতে পারবে, কারা বের হতে পারবে না। রেড জোনের সংজ্ঞা তো হচ্ছে যেখানে কেউ বের হতে পারবে না। সরকারি অফিস যারা আছেন সেই অফিসাররা কিন্তু বের হতে পারবেন না। এখানে যারা প্রাইভেট যারা কাজ করেন তারাও কিন্তু বের হতে পারবেন না। কিন্তু যদি যদি হন তাহলে তো এটা তো আর জোনও থাকলো না জিনিসটাতে। আপনাদের যদি কিছু কিনাকাটি যদি থাকে আপনারা এটাকে কিনে ফেলেন, আপনারা কিনে আপনার মানসিকভাবে প্রস্তুতি নেন যে আগামীকাল 12টা 1 থেকে রেড জোনিং হবে। এটা অবশ্যই কতদিন পর্যন্ত হবে সেটিও কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে। লকডাউন চলাকালীন সময় জরুরি প্রয়োজনের জন্য এদিকে রেড জোন ঘোষণার পরই সোমবার বিকেলে ওই এলাকায় লকডাউনে কি কি বিধিনিষেধ থাকবে তা জানিয়ে করা হয় মাইকিং। যদিও এলাকাবাসীর লকডাউন নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মাইকিং করে গেল, লিফলেট দেয় নাই, কিছু বুঝি নাই আসলে এর ভিতরে কি কি খোলা থাকবে, কি খোলা থাকবে না, কিভাবে আমরা বাজার করব, এটার কোনো ঠিক নির্দেশনা নাই। মাইকিং করে গেছে আগামীকালকে রাত্রে 12টা থেকে লকডাউন হবে অনির্দিষ্টকালের জন্য। সবাইকে বলছে ঘরে থাকার জন্য। প্রশাসন যারা নিয়ম কানুন না মাইনে চলবে তাদেরকে আইন কানুন ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার ভোর থেকে আগামী 14 দিনের জন্য রেড জোন হিসাবে লকডাউন করা হচ্ছে নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলাকেও। রাশেদ দিমন, সময় সংবাদ, ঢাকা। লকডাউন এলাকায় থাকবে আলাদা আইসোলেশন সেন্টার, নমুনা সংগ্রহের বুথ ও পরীক্ষা কেন্দ্র। এজন্য প্রাথমিকভাবে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। আর স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে সবকিছুই হবে বিশেষজ্ঞদের পরামর্শে।
ফারুক ভুঁইয়া রবিন জানাচ্ছেন বিস্তারিত। সাধারণ ছুটি আর নয়, এবার লকডাউনের পথে হাঁটছে সরকার, তবে তা কার্যকর হবে খানিকটা ভিন্ন উপায়ে। পরিকল্পনায় আছে ঝুঁকি বিবেচনায় বিভিন্ন এলাকাকে 3 রঙে ভাগ করার। রাজধানী ঢাকায় প্রতি 1 লাখ মানুষের মধ্যে 30 কিংবা 40 জনের বেশি আক্রান্ত এমন এলাকাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ রেড বা লাল জোনে চিহ্নিত করে পুরোপুরি লকডাউন ঘোষণা করা। আর 3 থেকে 29 কিংবা 39 জন আক্রান্ত এলাকাকে বিবেচনা করা হবে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ ইয়েলো বা হলুদ জোনে। আর বাকি এলাকাগুলো চিহ্নিত হবে গ্রিন বা সবুজ জোন হিসাবে। প্রতিটি জোনের জন্য থাকছে আলাদা আলাদা নির্দেশনাবলী। পরিকল্পনায় আছে লকডাউন এলাকায় আলাদা আইসোলেশন সেন্টার, নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য বিশেষায়িত কেন্দ্র করার। যদি রেড জোন হয়, যদি জায়গাটাকে আমরা লকডাউন করি, এখানকার লোক তো অন্য জায়গায় যেতে পারবে না তাদের টেস্টিংয়ের জন্য, তা আমরা এখানে একটা টেস্টিং বুথ স্থাপন করব। তবে এত সব পরিকল্পনা থাকলেও এখনও সচেতনতা গড়ে ওঠেনি সাধারণ মানুষের মধ্যে। লকডাউন নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। লকডাউন যেটা হয়েছে সেটার মধ্যে এক ধরনের দোয়াশা কাজ করছে। রাস্তাঘাটে যে পরিমাণ লোক, এই ধরনের লকডাউন হয় নাই। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে রূপরেখা বাস্তবায়নের কাজ চলছে। এটা সিদ্ধান্ত চূড়ান্ত হবে তখনই আমরা প্রকাশ করব। যেটুকু এলাকা নিয়ে করা হয় ওইটুকু এলাকার মানুষের মুভমেন্টের ফরম কি হবে, প্রয়োজনগুলো কিভাবে কাজ করা হবে, কারা বাস্তবায়নে সাহায্যকারী হবে, এগুলো চূড়ান্ত করা হচ্ছে। দেশে মোট সংক্রমিত ব্যক্তির অর্ধেকই শনাক্ত হয়েছেন রাজধানী ঢাকায়। কোভিড-19 পরিস্থিতি নিয়ন্ত্রণে আগের যে কোনো পদক্ষেপের তুলনায় ভিন্নতর এবারের পরিকল্পনা। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের বিস্তার কমাতে এবারের উদ্যোগ কতটা ভূমিকা রাখবে তা নির্ভর করছে লকডাউন কতটা কঠোরভাবে কার্যকর হয়। ফারুক ভুঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা 4000 পেরিয়ে যাওয়ার পাশাপাশি মৃতের সংখ্যা ছাড়িয়েছে 100। এই অবস্থায় সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামকে রেড জোন হিসেবে চিহ্নিত করে কঠোর লকডাউনের কথা বলছেন চিকিৎসকেরা। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছে 4068 জন। এর মধ্যে সবচেয়ে বেশি নগরের কোতোয়ালি এলাকায় 379 এবং জেলার হাটহাজারীতে 170 জন। সরকারি হিসেব মতে মৃত্যুর সংখ্যা 100। চট্টগ্রামের রোগীর সংখ্যা অফিসিয়ালি 4000 পেরোলেও আমরা মনে করি যে এই সংখ্যা কয়েক গুণ বেশি। আর মৃতের সংখ্যা প্রায় 350-র কাছাকাছি লাশ তারা দাফন করেছেন কোভিড এবং সন্দেহজনক কোভিড রোগীর। তাই সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামকে রেড জোন ঘোষণা করে কঠোর লকডাউন বাস্তবায়নের দাবি এই চিকিৎসকের। রেড জোন ঘোষণা করে তার যে সিকিউরিটি, ফুড সিকিউরিটি, এগুলি কিন্তু নেওয়া দরকার। সিভিল সার্জন বলছেন, স্বাস্থ্যবিধি মেনে ঘরে না থাকলে করোনা নিয়ন্ত্রণ অনেকটা কঠিন। প্রতি লাখে যদি 30 জনের বেশি অ্যাফেক্টেড হয় তাহলে সেটা রেড জোন। এর নিচে 3 থেকে 30 জনের মধ্যে হলে ইয়েলো জোন, প্রতি লাখ জনগোষ্ঠীর মধ্যে। এরকম আমরা শুনছি, কিন্তু আমাদের কাছে এখনো কোনো নির্দেশনা আসে নাই। শুধুমাত্র নগরীতেই 3 জন চিকিৎসকের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হয়েছেন আরও 90 জন, আর পুলিশ আক্রান্ত হয়েছে প্রায় 300 জন। নগরীর 16 থানা এলাকায় করোনা রোগীর সংখ্যা 3000 পেরিয়ে গেছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো এই নগরীতে 105 জন করোনা রোগী রয়েছেন যাদের পূর্ণাঙ্গ ঠিকানা পুলিশ কিংবা প্রশাসনের কাছে নেই। এখন পর্যন্ত তাদেরকে শনাক্ত করতে পারেনি এই প্রশাসন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা প্রতিরোধে জোন ভিত্তিক বিভাজনের নির্দেশনা সরকার প্রধান ইতোমধ্যে দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা নিয়মিত বৈঠকে একথা জানান তিনি। এছাড়াও আদালতে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিচার কাজ পরিচালনার জন্য প্রণীত আইনে চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সময়সীমা 2 বছর বাড়ানোর সিদ্ধান্তও হয়েছে শীর্ষ পর্যায়ে। 1 মাস পর মাত্র 4 জন মন্ত্রী নিয়ে অনুষ্ঠিত হল মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক। সোমবার বেলা 12টায় জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ বৈঠক কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এতে অংশ নেন অর্থ, আইন, পরিকল্পনা মন্ত্রী এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। করোনা প্রাদুর্ভাবের মধ্যে বিরতি ঘটলেও
নিয়মিতই বসছে নীতি নির্ধারণী গুরুত্বপূর্ণ এই বৈঠক। সভায় অনলাইন বা ইন্টারনেটে বিচারিক কার্যক্রম পরিচালনায় আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন 2020-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিংয়ে জানান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বয়সসীমা 2 বছর বাড়িয়েছে সরকার। তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিচার কার্যক্রম সম্পন্ন করা যাবে এবং এতে আসামিকে কোর্টেও হাজির করতে পারবে না। গভর্নরের মেয়াদকাল বয়সসীমা রাখা হয়েছে, মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত দেয় যেটাকে 67 করে দেওয়া যেতে। দেশব্যাপী করোনায় সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বমুখী পরিস্থিতির মধ্যেই লকডাউন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, করোনা প্রতিরোধে সরকার প্রধান নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের। কোনো এলাকাতে যদি একটু অধিক কোনো সংক্রমণ থাকে তাহলে সেক্ষেত্রে ওই এলাকাকে যদি স্পেশালি কোনো নিয়ন্ত্রণে নেওয়া যায় সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। এর আগে সংসদ ভবনেই অনুষ্ঠিত হয় জাতীয় সংসদ সচিবালয় কমিশনের 31তম বৈঠক। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সহ কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনা শনাক্তের 3 মাসে এসে দ্বিতীয়বারের মতো মৃত্যুর রেকর্ড দেখল বাংলাদেশ। এদিনও মারা গেছেন 42 জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 930 জনে। নতুন শনাক্ত হয়েছেন 2735 জন। মোট আক্রান্ত 68,500-এরও বেশি। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়। মানুষের মনোজগতে দিনের বড় একটি অংশ জুড়েই আসন গেড়ে নিয়েছে করোনা ভাইরাস। 8 মার্চ থেকে 8 জুন মাসের হিসেবে 3 মাস পূর্তি হলেও দিনের হিসেবে 93তম দিনে জানা গেল আগের দিনের মতো সবশেষ 24 ঘন্টায় এদিনও মারা গেছেন 42 জন। প্রায় 13,000 নমুনা পরীক্ষা করে জানা গেছে 2,735 জনের দেহে বাসা বেঁধেছে অদৃশ্য এই ভাইরাস। এই পরিসংখ্যান বলছে প্রতি 100 জনের পরীক্ষায় ভাইরাস পাওয়া যাচ্ছে 21 থেকে 22 জনের দেহে। আজ থেকে আমরা তথ্যগুলি স্লাইডের মাধ্যমে উপস্থাপন করব। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 4,10,931টি। যা নমুনা পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় তাতে শনাক্ত হয়েছে 2,735 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.36%। মারা যাওয়া 42 জনের মধ্যে পুরুষ 33 এবং নারী 9 জন, যাদের মধ্যে 37 জনের বয়সী 40-এর উপরে, বাকি 5 জনের বয়স 40-এর নিচে। বয়স বিশ্লেষণে দেখা যায় 11 থেকে 20 বছরের 1 জন, 21 থেকে 30 বছর 3 জন, 31 থেকে 40 1 জন, 41 থেকে 50 7 জন এবং 91 থেকে 100 বছরের মধ্যে 2 জন। বুলেটিনে বলা হয়, হাত ধোয়া, মাস্ক পরা এবং একে অপর থেকে দূরে থাকার মধ্য দিয়ে নিজেকে, নিজের পরিবারকে, এমনকি গোটা মানবজাতিকে রক্ষা করতে পারার এমন স্বাস্থ্যবিধি আসেনি আগে। তাই সহজ এই বিষয়গুলো মানতে হবে বাঁচার তাগিদে। নিজের সুরক্ষা নিজের হাতে, এটা যেন আমরা সবসময় স্মরণ রাখি। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনের বিশ্লেষণ করেছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত 8 মার্চ, আজ 8 জুন। সুতরাং মাসের হিসেবে আজ তৃতীয় মাস পূর্ণ হলো করোনা শনাক্তের 80% এবং মৃত্যুর 77% হয়েছে এ মাসে। সুতরাং বলাই যাচ্ছে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু করোনার সংকট ঘনীভূত হচ্ছে। আমরা প্রতিদিনকার সময় সংবাদের যে 24 ঘন্টার করোনার বিশ্লেষণ সেটি দেখে নেব। শুরুতে দেখে নেব গত 24 ঘন্টার সার্বিক চিত্র। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,944 এবং এর মধ্যে শনাক্ত রোগীর সংখ্যা 2,735 এবং গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন করোনা আক্রান্ত হয়ে 42 জন। গতকালকে আমরা দেখেছিলাম একই সংখ্যা এবং মোট মৃত্যুর সংখ্যা 930 জন এবং সুস্থ হয়েছেন 657 জন। আমরা গত 3 মাসের সার্বিক চিত্র যেটা দেখতে পাচ্ছি, গত 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর 8 এপ্রিল পর্যন্ত আমরা 1 মাসে দেখতে পেয়েছিলাম যে একটু ধীর গতিতেই কিন্তু এই সংক্রমণের হার এগিয়ে যাচ্ছিল এবং এ পর্যায়ে এসে অর্থাৎ আমরা আজকের এই দিনে এসে দেখতে পাচ্ছি 68,000 ছাড়িয়ে গিয়েছে রোগীর সংখ্যা। মৃত্যুর চিত্র যদি দেখি সেক্ষেত্রে দেখা যাচ্ছে 18 মার্চ কিন্তু প্রথম একজন রোগী মারা গিয়েছিলেন করোনা আক্রান্ত হয়ে। এরপর আজকের এই দিনে এসে আমরা যেমনটা আগেই বলেছি যে মোট মৃত্যুর সংখ্যা এখন কিন্তু 930। পরবর্তীতে দেখে নিতে চাই 7 দিনের সংক্রমণের যে সার্বিক চিত্র, শতাংশের হারের হিসেবে যদি আমরা একটু দেখি,
তবে দেখতে পাচ্ছি যে গত ২ জুন কিন্তু সব থেকে বেশি, অর্থাৎ সব থেকে বেশি রোগী শনাক্ত হয়েছিল ২,৯১১ জন, এবং প্রতি ১০০ জনে শনাক্ত হয়েছিল 22.29%। স্বাস্থ্য বুলেটিনে প্রতিদিনই বলা হয়ে থাকে যে স্বাস্থ্য বিধি মেনে চলতে, নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখতে, এটি কিন্তু আজকেও বলা হয়েছে। অর্থাৎ মানুষের যে সচেতনতা সেটি কিন্তু বাড়াতে হবে, তবেই কিন্তু করোনার এই যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু রোধ করা সম্ভব হবে। এই ছিল আজকের বিশ্লেষণ। শ্রমিক ছাঁটাই বন্ধে বিজিএমইএ-কে কঠোর হুঁশিয়ারি দিয়েছে সরকার। সোমবার শ্রমিক ছাঁটাই বন্ধ করতে বলে পোশাক শিল্প মালিকদের চিঠি দেয় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ডাইফি। সেই সঙ্গে কারখানা পরিচালনার ক্ষেত্রে শ্রম আইন মানা হচ্ছে কিনা তা নজরদারিতে রাখা হয়েছে। বিজিএমইএ বলছে ডাইফির চিঠি এরই মধ্যে পাঠানো হয়েছে সদস্য কারখানাগুলোতে। তবে শ্রমিক নেতাদের অভিযোগ, এখনও অব্যাহত রয়েছে ছাঁটাই। সম্প্রতি তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন থেকে শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কা জানানোর পর থেকেই চাকরি হারানোর আতঙ্ক বাড়তে থাকে পোশাক শ্রমিকদের মাঝে। এরই প্রেক্ষাপটে শ্রমিক ছাঁটাই বন্ধ ও কারখানা লে অফ না করার অনুরোধ জানিয়ে বিজিএমইএ-কে একটি চিঠি দিয়েছে ডাইফি। চিঠির প্রতিক্রিয়ায় বিজিএমইএ বলছে, এরই মধ্যে সংগঠনের সদস্যদের ডাইফির চিঠির ব্যাপারে জানানো হয়েছে। নজরদারিতে রাখা হয়েছে কারখানা পরিচালনা করার ক্ষেত্রে শ্রম আইনের লঙ্ঘন হচ্ছে কিনা। ডাইফি থেকে চিঠিটা পেয়েছি, বিজিএমই পাওয়ার পরে আমরা সেটা আমাদের মেম্বারদেরকে অবগত করেছি। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, আমাদের মনিটরিং সেলস আছে, আমরা তার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ইন্ডাস্ট্রি চলতে পারে সেভাবে আমরা সবকিছু মনিটর করে আমরা ব্যবস্থা নিচ্ছি। ফ্যাক্টরিগুলো যেন শ্রম আইন মেনে তাদের কাজ করেন সেটাই আমাদের আহ্বান থাকবে। শ্রমিক নেতাদের অভিযোগ, এখনো শ্রমিক ছাঁটাই করছেন শিল্প মালিকরা। ছাঁটাইয়ের পক্ষে যে সরকার নাই, এই ডাইফির চিঠিটা তাই প্রমাণ করে। বাস্তবতা হচ্ছে বিজিএমই তার সদস্যদেরকে এই ডাইফির চিঠির আলোকে যে সরকারের মেসেজ, সেই মেসেজটা তারা আসলে গ্রহণ করেননি। তারা তাদের ছাঁটাই অব্যাহত রেখেছেন। প্রচুর শ্রমিক ছাঁটাই হচ্ছে, কোন ফ্যাক্টরিতে স্বল্প সংখ্যক 5 জন 10 জন, কোন ফ্যাক্টরিতে 50 জন। শ্রমিক নেতাদের পরামর্শ, যৌক্তিক কারণে মালিকপক্ষ শ্রমিক ছাঁটাই করতে বাধ্য হলে তা যেন শ্রমিক মালিক দ্বিপাক্ষিক আলোচনা ও শ্রম আইন মেনে করা হয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশে করোনা পরিস্থিতির মধ্যে শ্রমিক ছাঁটাই না করতে গার্মেন্টস মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীতে নিজ বাসভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান। পরিস্থিতি বিবেচনায় শ্রমিকদের সমন্বয়েরও কথা বলেন তিনি। এই সংকটকালে কলকারখানা থেকে শ্রমিক ছাঁটাইয়ের খবর পাওয়া যাচ্ছে। এটি হবে এ সময়ে মরার উপর খাড়ার গায়ের মতো। আমি বিজিএমই সহ সংশ্লিষ্টদের বিষয়টিকে মানবিক দিক বিবেচনা নিয়ে সমন্বয়ের আহ্বান জানাচ্ছি। আপনারা সহমর্মী, সহব্যথী হয়ে সিদ্ধান্ত নেবেন বলে আশা রাখছি। এই শ্রমিকরা সুদিনে আপনাদের মুনাফা এনে দিয়েছে, আর দুর্দিনে তাদের দূরে ঠেলে দেবেন, এটা হয় না। সরকারি বেসরকারি হাসপাতাল মিলে প্রায় 18 কোটি মানুষের এই দেশে আইসিইউ এর সংখ্যা মাত্র 1000, আর কোভিড নির্দিষ্ট হাসপাতালের জন্য বরাদ্দ 399টি। বিশেষজ্ঞরা বলছেন, করোনাকালে আইসিইউ নিয়ে টানা হেচড়ায় বেরিয়ে এসেছে দেশের স্বাস্থ্য খাতের এ দৈন্য দশা। করোনা প্রভাবে নতুন যে কয়েকটি আইসিইউ স্থাপনের পরিকল্পনা পাশ হয়েছে, তাও আগস্টের আগে বাস্তবায়ন সম্ভব নয় বলছে স্বাস্থ্য অধিদপ্তর। আমরা চেষ্টা করেছিলাম যে কেউ যদি কোনো হসপিটালে যদি আইসিইউ কালীনে যদি এক্সট্রা অক্সিজেন থাকে সেটা যদি ভাড়া দেন বা কিনে আনতে হয়, আমরা সেটাও করবো। আসলে ওনার মৃত্যুটা এইভাবে ছিল, তো এই জন্য হাজার চেষ্টা করে হচ্ছে আমরা পারি না। করোনাকালে এসে স্বজন হারানো এমন বেদনার গল্প জমেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আইসিইউর একটি শয্যার জন্য হাহাকার, এদিক ওদিক দিশেহারা অ্যাম্বুলেন্সেই প্রাণ হারিয়েছেন অনেক রোগী। প্রতিদিন যে হারে রোগী বাড়ছে তাতে প্রয়োজনীয় আইসিইউ পেতে অপেক্ষা করতে হয় সুস্থ কিংবা মৃত্যুজনিত কারণে সিট খালি হওয়া সাপেক্ষে। কোভিড-19 পজিটিভ যারা বেশিরভাগ যেহেতু সুস্থ হয়ে যাচ্ছে, তখন আইসিইউটা খালি হলে আইসিইউতে একজনকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে এবং আইসিইউ সেবাটা কিন্তু তারা পাচ্ছে। এদিকে সারা দেশে মোট আইসিইউ শয্যার সংখ্যা প্রায় 1000, এর মধ্যে ঢাকায় 4 শতাধিক আর বাকি 600 ঢাকার বাইরে। অথচ অধিকাংশ কাজ শেষ করেও চালুর অপেক্ষায় বিভিন্ন সরকারি হাসপাতালে প্রায় 40টি আইসিইউ বেড। এই জিনিসগুলো সঠিকভাবে আমাদের প্ল্যানিংয়ের অভাব। আমার মনে হয় যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা
এটা লায়াবিলিটি চিন্তা করে কিনা ইকোনমিস্টরা বা যারা বাজেট করেন ওনারা লায়াবিলিটি মনে করে কিনা। স্বাস্থ্য খাতটাকে একটা সম্পদ হিসাবে বিবেচনা করে এটাকে হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া উচিত। এদিকে করোনা পরিস্থিতি বিবেচনায় তড়িঘড়ি করে যে 320টি আইসিইউ স্থাপনের কাজ শুরু হয়েছে সেগুলো সেবাদানের উপযোগী করতে সময় লাগবে আরও অন্তত 3 মাস। এই কোভিড সংকট আসার আগে অন্তত সরকারি হাসপাতালের আইসিইউ বেডের সংখ্যা ডাবল করার জন্য আমরা কর্মসূচি নিয়েছিলাম এবং ওই সময় হলো অনেকগুলো আপনার এই আইসিইউ বেড এবং ভেন্টিলেটর কেনার জন্য প্রয়াদেশ দেওয়া হয়েছিল এটাকে বৃদ্ধি করার জন্য। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনিসেফ আগামী জুলাই নাগাদ তারা এই সাপ্লাইগুলো আমাদের কমপ্লিট করতে পারবে। সেটা যদি হয় আমার ধারণা আগস্টের মধ্যে আমরা এটা শুরু করে দিতে পারব। পাশাপাশি অক্সিজেন সরবরাহ বৃদ্ধির পরিকল্পনার কথাও জানান এই পরিচালক। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাস পরিস্থিতিতে চিকিৎসকদের সহায়তার জন্য চীন থেকে ঢাকায় এসেছেন বিশেষজ্ঞ মেডিকেল টিম। সকাল 11:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। চীনের মেডিকেল টিমে আছেন 10 জন বিশেষজ্ঞ চিকিৎসক। সকালে বিমানবন্দরে পৌঁছালে তাদের স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন ও দেশটির রাষ্ট্রদূত জি লিন মিং। বিশেষজ্ঞ দলটি 14 দিন ঢাকায় অবস্থান করবে। বাংলাদেশের সংক্রমণ ও মৃতের হার কমিয়ে আনতে বিশেষজ্ঞ দল পরামর্শ দেবে। করোনা ভাইরাস মোকাবিলায় এবারের বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ মনোযোগ দিচ্ছে সরকার। পরিকল্পনা মন্ত্রী জানান গতবারের তুলনায় 50% বেশি বরাদ্দ থাকবে এবারের বাজেটে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন বরাবরই অবহেলিত এ খাতে শৃঙ্খলা আনা সহজ নয়। দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হলে সার্বজনীন করতে হবে সেবা। এহসান জুয়েলের রিপোর্ট। হাসপাতাল থেকে হাসপাতালে ছোটাছুটি এখন নিত্যদিনের ভোগান্তি অনেক বেশি দৃশ্যমান হয়েছে এবার করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর। আসছে বাজেটে তাই এই খাতের বরাদ্দ নিয়ে চলছে আলোচনা। বিগত বছরগুলোতে জিডিপির 1% কম খরচ হয় স্বাস্থ্য খাতে। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 48টি দেশের মধ্যে বাংলাদেশে বরাদ্দ থাকে সবচেয়ে কম। তবে এইবার করোনার কারণে বেশ গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্য খাত। বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বাজেট পাশের পরও নতুন করে পরিকল্পনা গ্রহণের সুযোগ থাকছে। মনোযোগও বেড়েছে, বরাদ্দ বেড়েছে। সরকার প্রধান রিপিটেডলি বলেছেন যে এই খাত এবং কৃষি খাত এইগুলাকে তিনি উচ্চ অগ্রাধিকার দিবেন এবং এরা যদি আরো প্রকল্প বাজেট পাশ হওয়ার পরেও যদি নিয়ে আসে আমরা রেডি আছি। স্বাস্থ্য খাতে গত বছর ছিল 2টা মিলে 9,000 কোটির মতো, এবার আমরা 2টা মিলে ধরেছি প্রায় 13,000 কোটি। 50%-এর মতো বেড়েছে এক বছরেই। চলতি বছরের সংশোধিত এডিপিতে স্বাস্থ্য খাতের 67টি প্রকল্পের মধ্যে 48টি অবকাঠামো নির্মাণ বিষয়ে, তাই সেবার চেয়ে দুর্নীতির সুযোগ বেশি। বিশেষজ্ঞরা মনে করছেন রাতারাতি সংস্কার না হলেও সার্বজনীন সেবা নিশ্চিত করতে হলে সরকারের পরিকল্পনায় আনতে হবে পরিবর্তন। আগামী অর্থ বছরটিও আমাদের করোনা সংক্রান্ত স্বাস্থ্য ঝুঁকির বিষয়গুলোই স্বাস্থ্য খাতের মূল লক্ষণীয় বিষয়ের ভিতরে থাকা দরকার। করোনা আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আমাদের স্বাস্থ্য খাত কতটা ভঙ্গুর। এই শিক্ষাটা আমরা এখান থেকে নিচ্ছি, সেটা মাধ্যমে যদি আমরা সামনে আমরা স্বাস্থ্য খাতকে সংস্কার করতে পারি তাহলে কিন্তু এখান থেকে আমাদের বড় একটা উপকার হবে। চলতি অর্থ বছরে সরকারের অন্যান্য খাতগুলোর বিবেচনায় স্বাস্থ্য খাতে বরাদ্দের অবস্থান 11তম। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। মশা নিয়ে বারবার সতর্ক করা হলেও আমলে নিচ্ছেন না সাধারণ মানুষ। রাজধানীতে ডেঙ্গু অভিযানে বিভিন্ন নির্মাণাধীন এবং আবাসিক ভবনে মিলছে এডিসের লার্ভা। যেসব বাসায় এডিসের লার্ভা পাওয়া গেছে তাদের সতর্ক করার পাশাপাশি অর্থদণ্ডও দেয়া হয়। ডেঙ্গুর প্রকোপ রুখতে গত বছর ভয়াবহ অভিজ্ঞতার পর এবার মৌসুমের শুরুতেই এডিস মশা নিধনে মাঠে সিটি কর্পোরেশন। কিন্তু রাজধানীর মহাখালী নির্মাণাধীন ভবনে সতর্ক করা হলেও আবারও একই স্থানে পাওয়া যায় এডিসের লার্ভা, যা ঝুঁকিতে ফেলে পাশের 400 মিটারের মধ্যে থাকা অন্য মানুষকে। গতবার সতর্ক করা হলেও এবার 20,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। যাদের প্রিমিসিসে বা যাদের এলাকাতে আমরা এই ধরনের আমরা পাচ্ছি লার্ভা বা সতর্ক করার পরও তাদেরকে কিন্তু আমরা জরিমানার আওতায় আনতে পারছি। উত্তর সিটি কর্পোরেশনের এই চিরুনি অভিযান মহাখালী ছাড়াও বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত হয়। আবাসিক ভবনেও মেলে এডিসের লার্ভা। সাধারণ মানুষ সতর্ক না হলে সিটি কর্পোরেশন আরো কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছে। প্রাথমিকভাবে সতর্ক করার চেষ্টা করি, তাদেরকে নোটিশ করে সচেতন করার চেষ্টা করি, কিছু অর্থদণ্ড প্রদান করি। এতে যদি কাজ না হয় তাহলে আমরা অবশ্যই আরো কঠোর হব এবং আমরা কারাদণ্ড দিতে বাধ্য হব। তৃতীয় দিনের অভিযানে শুধু মহাখালীতেই জরিমানা করা হয় 36,000 টাকা। অভিযান চলবে আগামী আরো 7 দিন। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
নিষ্কাশনের অভাবে পানি জমে থাকা নওগাঁ শহরের ড্রেনগুলো পরিণত হয়েছে মশার প্রজনন কেন্দ্রে। ঘরের বাইরে করোনা ভাইরাস সংক্রমণের ভীতি আর ঘরের ভেতরে মশার কামড়ে ডেঙ্গু সংখ্যা। সিভিল সার্জন বলছেন, ডেঙ্গু রোধে এখনই মশার লাগাম টানতে পৌরসভাকে তাগিদ দিচ্ছেন তারা। নওগাঁ থেকে এমআর রকের রিপোর্ট। ভাঙা সড়কের নর্দমায় কোটি মশার এই প্রজনন কেন্দ্র নওগাঁ পৌরসভা ভবনের মাত্র কয়েকশো গজ দূরের। বছরের পর বছর ধরে পানি নিষ্কাশনে নর্দমাগুলো অর্ধেকের বেশি অকেজো হয়ে আছে। এতে নর্দমার অনেক স্থানে পানি জমে দুর্গন্ধের পাশাপাশি রূপ নিয়েছে মশা উৎপাদন কেন্দ্রে। পৌরসভা থেকে এখন পর্যন্ত কোনো রকম ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। ড্রেনগুলো প্রতি মাসে ঠিকমতো পরিষ্কার করা হয় না। আমরা ডেঙ্গু নিয়ে অনেক আতঙ্কে। এত মশা হয়েছে, থাকায় দায় হয়ে গেছে। এত নোংরা, মশা গিজগিজ করতেছে। সন্ধ্যার আগের থেকেই মশার উৎপাতে থাকা যায় না। খানাখন্দ দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে মশার উপদ্রবে সবচেয়ে বেশি ভোগান্তিতে চকদেবপাড়া, আরজি নওগাঁ, কালীতলা, সুলতানপুর মহল্লার বাসিন্দারা। অকেজো নর্দমাগুলো সংস্কার আর মশা দমনে পৌর মেয়রকে বারবার তাগিদ দিয়েও কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিশিষ্টজনেরা। আর ওয়ার্ড কাউন্সিলররা বলছেন, মশা দমনের চেষ্টা করছেন তারা। পৌরসভার যে একটা মাস্টার প্ল্যানে যে ড্রেনেজ সেই সিস্টেমটা নেই, যেটা রয়েছে সেটা অপরিচ্ছন্ন এবং এটা পরিষ্কার ঠিকমতো হয় না। ফগান মেশিন দিয়ে অনার্গোল আমরা কাজ চালিয়ে যাচ্ছি এবং মেয়র মহোদয় সে আমাদের সঙ্গে মাঠে নেমে কাজ করছে। ভয়াবহ করোনা ভাইরাসের কারণে মশা দমনের গতি কিছুটা মন্তর বলে স্বীকার করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পৌর মেয়রের। করোনার পাশাপাশি ডেঙ্গু যাতে আমাদেরকে অ্যাটাক না করতে পারে সেজন্য 3টা ফগার মেশিন দিয়ে আমি নওগাঁ শহরের প্রত্যেকটা গলিতে গলিতে আমার কার্যক্রম শুরু করেছি। এখনই ডেঙ্গু রোধে মশা দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান জেলার শীর্ষ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা। প্রত্যেক মিটিংয়ে আমরা মেয়র সাহেবকে আমরা বলি আরো ভালোভাবে কার্যক্রম গ্রহণ করেন, তো উনি কথা দিয়েছে যে উনি ভালোভাবে এবার কার্যক্রম করবে। গেল বছর ডেঙ্গু রোগে জেলায় কেউ মারা না গেলেও 248 জন এ রোগে আক্রান্ত হন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। করোনার প্রথম ধাক্কায় কৃষি পণ্য বিপণনে আর্থিক ক্ষতি হয়েছে 56,000 কোটি টাকারও বেশি। বেসরকারি সংস্থা ব্র্যাকের এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। সংস্থাটি বলছে, লকডাউনকালীন নানা সংকটে দাম কমেছে সবজি, মাছ ও পোলট্রি পণ্যের। এই খাতের উন্নয়নে সহজ শর্তে ঋণ দেওয়ার পাশাপাশি শক্তিশালী বিপণন ব্যবস্থার উপরও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ বাপ্পির রিপোর্ট। যে কোনো দুর্যোগ কিংবা সংকটে খাদ্য চাহিদা পূরণে মানুষের পাশে ছিল কৃষক। করোনা সংক্রমণেও মাঠে ফসল ফলাতে ব্যস্ত ছিলেন তারা। তবে করোনার ধাক্কা লেগেছে এই খাতেও। করোনায় কৃষি খাত ও সামগ্রিক খাদ্য নিরাপত্তার প্রভাব নিয়ে গবেষণা করে বেসরকারি সংস্থা ব্র্যাক। দেশের 64 জেলার 1581 জন কৃষকের উপর পরিচালিত সমীক্ষা বলছে, মার্চের শেষ সপ্তাহ থেকে পরের 1.5 মাসে পণ্যের ক্ষতি ও কম দামের কারণে প্রত্যেক কৃষকের গড় লোকসান প্রায় 2,07,976 টাকা। সেই হিসেবে সারা দেশের কৃষির প্রতিটি উপখাতের সব কৃষকের সংখ্যা বিবেচনায় আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় 56,536 কোটি 68 লাখ টাকা। মেজর সমস্যা আমরা দেখেছি যে বাজারটা কাজ করছে না, যাতায়াতের অসুবিধার কারণেও। এখন পোস্ট অফিস বলছে তারা লিচু পরিমাণে কাজ করবে। সো এইরকম কিছু ইনোভেটিভ উদ্যোগ নিয়ে কৃষি বাজারটাকে চালু রাখতে হবে, সেটা খুব জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, সংকটে জর্জরিত কৃষকের ঘুরে দাঁড়াতে প্রয়োজন কৃষক বান্ধব ঋণ ব্যবস্থাপনা। যারা লোন পেতে চান বা পাওয়ার দরকার তাদের, এবং তারা এই ব্যাপারে একটু সিরিয়াস, তাহলে তাদের এই আনুষ্ঠানিকতাগুলো পূরণ করবার জন্য তাদেরকে জন্য তারা সহায়তা করেন। কৃষকের পণ্য উৎপাদন, সেই উৎপাদিত পণ্য বিক্রি নিশ্চিত করা এবং তার মাধ্যমে কৃষককে উপযুক্ত মূল্য প্রদান, এটাই হতে পারে যে ক্ষতিগ্রস্ত কৃষি খাত এবং কৃষকের জন্য সবচেয়ে বড় সমাধান। কৃষি খাত শক্তিশালী করতে কৃষির সাথে সরাসরি সম্পৃক্ত সার, বীজ ও পরিবহন খাতের দিকেও নজর দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। কৃষিপণ্য বিপণনের এই ক্ষতি ধান বিক্রি করে পুষিয়ে নেয়ার চেষ্টা করছেন কৃষকরা। বাজারে দর বেশি পাওয়ায় খুশিও তারা, আর এ কারণে সরকারি দামে ধান বিক্রিতে আগ্রহ নেই কৃষকের। নওগাঁর বাজারের প্রতিমন জিরাশাইল 1050 টাকা, কাটারি ভোগ 980 টাকা এবং স্বর্ণা 900 থেকে 950 টাকা দরে বিক্রি হচ্ছে। ধানের আর্দ্রতা ও শুকনা যাচাই বাছাই সহ বিলম্বে অর্থপ্রাপ্তির ঝামেলার কারণে খাদ্য বিভাগের কাছে ধান বিক্রি না করে সরাসরি হাটে ধান বিক্রি করছেন বলে জানান কৃষকরা। আর ভালো দাম পেয়ে খুশি তারা। আমরা দিতে আগে দিবাস আসছি হিসাবেই দিয়ে দিছি। এখানে গোডাউনের থেকে হাটে বাজারে ধান বিক্রি করাই ভালো। গত বছর দাম বেশি বাড়তো, গত বছর দাম কম, আমরা 500 টাকা পেয়েছি গত বছর।
হয় এবার দাম বেশি। জেলায় এবার ৩২,৩০০ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, কিন্তু এর বিপরীতে এখন পর্যন্ত কেনা হয়েছে মাত্র ২৩২ মেট্রিক টন ধান। বাজারের দাম বেশি হলেও এখানে মানে মিলার এবং কৃষক নগদ টাকা পেয়ে যায়। এদিকে একই অবস্থা বগুড়ায়ও। সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হলেও গুদামে ধান দিতে তেমন আগ্রহ নেই কৃষকদের। তবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে তালিকাভুক্ত কৃষকরা ধান না দিলে উন্মুক্তভাবে ক্রয় করা হবে বলে জানিয়েছেন জেলা খাদ্য কর্মকর্তা। ইতিমধ্যে এই জেলায় প্রায় ৭০০ মেট্রিক টনের মতো ধান সংগ্রহ হয়েছে। গত ২৬শে এপ্রিল কুষ্টিয়ায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হলেও এখনো পর্যন্ত সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করেননি কৃষকরা। আগামী ৩১শে আগস্টের মধ্যে জেলায় ৫,৫০০ মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। নিয়াজ মাখদুম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে জোন ভিত্তিক লকডাউন। মঙ্গলবার রাত ১২টা থেকে রাজধানীর পূর্ব রাজাবাজারে কার্যকর, এখনো ধোঁয়াশায় এলাকাবাসী। দেশে করোনায় আরও ৪২ জনের মৃত্যু। সংক্রমণের ৩ মাসে প্রাণহানি ছাড়ালো ৯০০, আক্রান্ত ৬৮,০০০-এরও বেশি। নিয়ন্ত্রণে পরামর্শ দেবে চীনের বিশেষজ্ঞ দল। শ্রমিক ছাঁটাই বন্ধে বিজিএমইএকে সরকারের কঠোর হুঁশিয়ারি, দুর্দিনে কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান ওবায়দুল কাদেরের। করোনার প্রথম ধাক্কায় কৃষিপণ্য বিপণনে ক্ষতি ৫৬,০০০ কোটি টাকা। ধান দিয়ে ক্ষতি পুষিয়ে ওঠার চেষ্টা, বাজারদর বেশি পাওয়ায় খুশি কৃষক। এই ছিল রাতের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।